আমরা যে লিস্টটা দেখি বাংলাদেশের সর্বশেষ ডাগআউট সামলানোর যে কোচগুলো, তারা সব ম্যাক্সিমামই কিন্তু ইউরোপীয়। তো ইউরোপিয়ান কোচ আসুক বা ল্যাটিন আমেরিকান কোচ আসুক, বাফুফের সামনে যথেষ্ট সময় আছে। হাবিয়ের কাবারেরার বিদায় আসন্ন। ভারতের বিপক্ষে বাংলাদেশ অসাধারণ এক জয় পেয়েছে। তারপরেও বাংলাদেশের কাবারেরার অধ্যায় আর খুব বেশি দীর্ঘ হবে না বলেই ধারণা করা হচ্ছে। কাবারেরাকে নিয়ে যে মাত্রায় সমালোচনা, যে পরিমাণ বিতর্ক হয়েছে, বাফুফে আর কাবরেরাকে নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা করবে বলে মনে হয় না। সেটা যদি তারা সেই সাহস দেখায়, তাহলে সেই মাত্রায় হজম করতে হবে তাদের সমালোচনা। সব মানে কাবরেরা হয়তো এবারই বিদায় নেবেন, এইটাই ধারণা করা হচ্ছে। এবং দেশের মাঠে তার শেষ ম্যাচটা হয়ে গেছে বাংলাদেশের। তার ভারতের বিপক্ষে ম্যাচটি তার দেশের মাঠে, বাংলাদেশের মাঠে শেষ ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। আর মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে যে অ্যাওয়ে ম্যাচটা আছে, এএফসি এশিয়ান কাপ বাছাই 31 মার্চ, সেটা বিদেশের মাঠে। সেই ম্যাচটার আসলে আর কোনো তেমন হিসাব নিকাশ নেই। শুধু বাংলাদেশ যদি জেতে সিঙ্গাপুরের সঙ্গে আর হংকং যদি হারে ভারতের কাছে, সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট টেবিলে দ্বিতীয় হয়ে এই বাছাই পর্বটা শেষ করার একটা ভালো সুযোগ তৈরি হবে। কিন্তু কাবরেরার তো ধরেন আর 2-3 মাস থাকলো, যদি ধরিও কাগজ কলমে, কিন্তু এরপরে কে? এরকম একটা প্রশ্ন এরই মধ্যে এসে গেছে। কাবেরেরার পরবর্তী কে হবেন বাংলাদেশ দলের কোচ, এই নামটা আসলে এখনই আমাদের বলার সুযোগ নেই। এই কারণেই, কারণ এখনো বাফুফে আসলে কি ধরনের চিন্তা করছে, কোন ধরনের কোচ আনার চিন্তা করবে ভবিষ্যতে, সেটা আরেকটু সময় গেলে আমরা বুঝতে পারবো। তবে আমি একটা জরিপ করেছিলাম, কোন ধরনের কোচ বাংলাদেশ দলে মানুষ দেখতে চায়। বাংলাদেশ দলে এখন যে মানের খেলোয়াড়রা এসেছে, হামজা, সমিত, ফাহমিদুল, জায়ান, এই মানের ফুটবলার, এবং বাংলাদেশের যারা লোকাল ফুটবলারও যারা ভালো খেলছেন, সব মিলিয়ে এখন টিমটা যে অবস্থায় দাঁড়িয়েছে, এই ধরনের টিমকে সামলানোর জন্য কি ধরনের কোচ দরকার, কোন অঞ্চলের কোচ দরকার, 4টা অপশন দিয়েছিলাম: দেশি কোচ, এশিয়ান কোচ, ইউরোপিয়ান কোচ, লাতিন আমেরিকান কোচ। আমি যখন এই কথাটা বলছি তখনও পর্যন্ত ভোটে সবচেয়ে এগিয়ে ছিল লাতিন আমেরিকান কোচ, মানে 49% লোক ভোট দিয়েছেন লাতিন আমেরিকান। এরপরে আছে ইউরোপিয়ান কোচও অনেক মানুষ চেয়েছেন, সেটিও একেবারে কম নয়। তবে বেশিরভাগই মানে দেশি কোচদের পক্ষে ভোটটা খুব কম। তো স্বাভাবিকভাবে মানুষ চাচ্ছে, যা বোঝা যাচ্ছে, লাতিন আমেরিকান কোচ। যেহেতু লাতিন আমেরিকার প্রচুর ট্যালেন্টেড ফুটবলার প্রডিউস করে এবং সেখানকার ক্লাব ফুটবলের একটা ঐতিহ্য আছে, যদিও ইউরোপিয়ান ফুটবলের তুলনায় লাতিন আমেরিকান ফুটবল তো কিছুটা, সব মিলে প্রতিযোগিতার বাজার সব মিলে তো একটু পিছিয়ে থাকে, তবুও লাতিন আমেরিকানদের যে সাফল্য আছে, তাদের যে খেলার শৈলী, সৌন্দর্য আছে, স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের একটা বিরাট ভক্ত লাতিন আমেরিকান ফুটবলের। ব্রাজিল, আর্জেন্টিনা আমাদের সবচেয়ে বড় উদাহরণ আমাদের সামনে। আর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তো একটা লাতিন আমেরিকান দল। বাংলাদেশ দলে লাতিন আমেরিকান কোচ দেখতে চাচ্ছেন, কিন্তু বাফুফে কি দেখতে চায়? এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যদি হিস্ট্রিটা দেখেন, বাংলাদেশ দলের 53 বছরের হিস্ট্রিতে বাংলাদেশ এখনো পর্যন্ত টোটাল কোচ পেয়েছে 45 জন। এর মধ্যে বিদেশি কোচই আছেন 24 জন, স্থানীয় বা দেশি কোচ আছে 21 জন। এই যে 24 জন বিদেশি কোচের কথা বলছি, এর মধ্যে মাত্র 2 জন এসেছেন লাতিন আমেরিকা থেকে। সেই 2005 সালে আন্দ্রে ক্রুসিয়ানি, এরপর ডিডো। আন্দ্রে ক্রুসিয়ানি ছিল আর্জেন্টিনার, তিনি বাংলাদেশের লোকাল বা ঘরোয়া ফুটবলেরও অনেক দলকে সামলেছেন, আবাহনীর কোচ ছিলেন সবশেষ। ডিডো, তিনিও 8-9 এর দিকে ব্রাজিলিয়ান কোচ, বাংলাদেশ দলকে সামলেছেন। ব্রাজিলিয়ান, আর্জেন্টাইন, এই কোচ, যে 2 জন কোচের নাম বললাম, তারা খুব বড় সাফল্য বা খুব ভালো সাকসেস কিন্তু বাংলাদেশ দলে পায়নি। তবে ক্রুসিয়ানি, ডিডো, তারাও কোন মানের, মানে কি ধরনের ট্যাকটিক্স বা লাতিন আমেরিকান ফুটবল, তারা যে ধরনের ফুটবল ধারণ করেন, সেটা বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের খেলোয়াড়দের ফিজিক সব মিলে, বাংলাদেশের কালচার, বাংলাদেশের ফুটবলারদের বেড়ে ওঠা, সেটা বাংলাদেশের ক্ষেত্রে কতটা পারফেক্ট হয়, সেটাও আসলে একটা দেখার বিষয় ছিল। কিন্তু ক্রুসিয়ানি, ডিডো পরে যে আর কোনো লাতিন আমেরিকান বা ব্রাজিল, আর্জেন্টিনার কোচ বাংলাদেশে আসেনি কখনো। বেশিরভাগই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঝুঁকেছে বা বেশিরভাগই তারা গুরুত্ব দিয়েছে ইউরোপিয়ান কোচের দিকে। আপনি যদি বাংলাদেশের ন্যাশনাল টিমের কোচদের তালিকাটা দেখেন, হাবিয়ার কাবরেরা তো সে 2022 সাল থেকে মানে বাংলাদেশের ডাগআউটে দাঁড়ালেন। 4 বছরে সবচেয়ে বেশি ম্যাচ কাবরেরার অধীনেই বাংলাদেশ খেলেছে। বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে বেশি ম্যাচ কাবরেরা কোচ হিসাবে, এই রেকর্ডটা তার আছে, সবচেয়ে বেশি ম্যাচ তার অধীনে খেলেছে বাংলাদেশ। সাকসেস যে খুব একটা ভালো নয়, সে তো আপনার
তার সমালোচনা, তাকে নিয়ে বিতর্ক নিয়ে আমরা বলতে পারছি। সবচেয়ে বড় আফসোস, তার অধীনে এত ভালো প্লেয়ার ছিল এবার। বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইটা খেলা উতরে যাওয়াটা, এশিয়ান কাপ খেলাটা যেন তারা ডিজার্ভ করতো, এরকম একটা টিমই ছিল। তো খুব আফসোস, হামজাদের, সমিতদের যেই খেলে গেছেন এবার এই টিমগুলোতে, তারা খুবই আফসোস করেছেন যে আমাদের এশিয়ান কাপ খেলার মতো দলই এটা ছিল। যাই হোক, কাবরেরার প্রশ্নবিদ্ধ কৌশল, ভুল প্ল্যান, স্ট্র্যাটেজি, কত কিছুই এসেছে সামনে। একই ধরনের বারবার ভুল করার পর একই ধরনের খেলার উপর ভরসা রাখা কাবরেরার, এইসব নানা বিষয়ে তাদের অনেক বিতর্কিত। তবে কাবরেরা দেশের মাঠে অন্তত ভারতের বিপক্ষে জিতেছেন, এটা তার একটা স্বস্তি। কিন্তু সেই জয়ের পরেও তার তো চাকরির মেয়াদ বাড়ানোর কোনো নিশ্চয়তা নেই। কাবরেরা বাংলাদেশে এসেছিলেন 2022 সালের জানুয়ারিতে। তখন তার বেতন ছিল $8,000, বাংলাদেশের টাকায় 9-10 লাখ টাকা হবে। সবচেয়ে যে চুক্তিটা হয়েছিল তার, সেখানে কাবরেরার বেতন বেড়ে $13,000 হয়েছিল, বাংলাদেশি টাকায় 15-16 লাখ টাকা। কাবরেরার 15-16 লাখ টাকা বাংলাদেশের আসলে এখনো পর্যন্ত যত বিদেশি কোচ এসেছেন একদম শুরু থেকে এখনো পর্যন্ত, বেশিরভাগই বেতন, বিদেশি কোচদের বেতন গড়ে 7,000 থেকে $10,000 থেকেছে, মানে 8-10 লাখ টাকার মধ্যেই থেকেছে। আর দেশি কোচরা বেশিরভাগই $2,000 থেকে $5,000, মানে 6-7 লাখ টাকার মধ্যেই থেকেছে তাদের কোচের বেতনে। একটা বৈষম্য তো আছেই দেশি বিদেশি কোচদের মধ্যে, বেতনের বৈষম্যটা। তবে বিদেশি কোচদের ক্ষেত্রে 7 থেকে $10,000 মধ্যেই বেশিরভাগ বেতন বাফুফে দিয়েছে। তবে কাবরেরার পেছনের সব কোচের রেকর্ডই ভেঙে দিয়েছিলেন বেতনের দিক থেকে। তিনি 15-16 লাখ টাকা বেতন পেতেন বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন সামনে যে ধরনের কোচ আনতে চায় বাফুফে, তাদের কারোরই বেতন নিশ্চয়ই 14-15 লাখ টাকার নিচে হওয়ার কথা না, বরং আরো বাড়াতে হবে। ভালো মানের কোচ পেতে হলে বাফুফেকে অনেক খরচও করতে হবে, ভালো বেতন দিতে হবে। তো সেই ভালো বেতনটা দিতে হলে তারা কত খরচ করতে পারবে, তাদের তো একটা সক্ষমতার ব্যাপারও আছে। বাফুফে এখন নিশ্চয়ই পেপ গার্দিওলা, হোসে মরিনহো, এরকম টাইপের এত হাই প্রোফাইল কোচের দিকে তো তাদের তাকানোর সুযোগই নেই, কারণ তাদের যে মান, আর বাংলাদেশের মতো দলকে তারা কেন সামলাতেও আসবে। আমি কথার কথা বলছি আর কি। আমাদের জন্য যে ধরনের কোচই পারফেক্ট হয়, সে ধরনের কোচকে পেতে হলেও, একটা ভালো মানের কোচ পেতে হলেও কিন্তু আম, যথেষ্ট যথেষ্ট খরচ করতে হবে বাবুকে। এবং আমরা যে লিস্টটা দেখি বাংলাদেশের সর্বশেষ ডাগআউট সামলানো যে কোচগুলো, তারা সব ম্যাক্সিমামই কিন্তু ইউরোপীয়। মারিও লামোস, অস্কার ব্রুজেন, এরা সব সাময়িক ছিলেন। জেমিটে ইংলিশ কোচ যিনি ছিলেন, অ্যান্ড্রু ওয়ার্ড, তিনি ইংলিশ এবং অস্ট্রেলিয়ান একসঙ্গে। টম সেনফিল্ড বেলজিয়ান, লুডভিগ ডি ক্রুইফ ডাচ কোচ, তারপরে মরেনো, গঞ্জালো সানচেজ মরেনো, তারপরে ফাবিও লোপেজ, সবই রবার্টো রবিচিস। আমরা গত 1-1.5 দশক বা 2 দশকে দেখলাম সবই ইউরোপিয়ান কোচ। যত বিদেশি কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এনেছে, ম্যাক্সিমাম ইউরোপিয়ান কোচ। ফলে মানুষের চাওয়া যে লাতিন আমেরিকান কোচদের আনা, এবার সেক্ষেত্রে ব্যতিক্রম হবে কিনা, এটা বাংলাদেশের ফুটবল ফ্যানরা দেখতে চাইবে। বাংলাদেশের ফুটবল ফ্যানরা নিশ্চয়ই ল্যাটিন ফুটবলের সৌন্দর্যের খুবই মুগ্ধ। অবশ্য এখন অ্যাটাকিং ফুটবল, প্রেসিং ফুটবল, এগুলো তো এখন সময়ের চাহিদা। তারপরেও কাবরেরার পরে যিনি আসবেন, আমরা কাবরেরার চেয়ে বেটার কোচ চাই। মানে এমন কোচ হওয়া উচিত যিনি এর আগেও ন্যাশনাল টিম সামলে এসেছেন। অনেক কোচ আছে, কাবরেরাই যেমন, বাংলাদেশ টিম তার ফার্স্ট ন্যাশনাল টিম। এর আগে তিনি কখনো ন্যাশনাল টিম সামলাননি। বাংলাদেশ জাতীয় দলকে তিনি দিয়েই তাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু। তো আমরা এমন কোচ চাই যার ম্যাচ রিডিং ক্ষমতা, ট্যাকটিক্স, কৌশল, ম্যানেজমেন্ট, আমাদের কালচার বোঝা, সবকিছু মিলে একটা দুর্দান্ত একটা প্যাকেজ হতে পারে। তো ইউরোপিয়ান কোচ আসুক বা ল্যাটিন আমেরিকান কোচ আসুক, বাফুফের সামনে যথেষ্ট সময় আছে। যেমন আমাদের এখন আর খেলা নেই আগামী মার্চের আগের অ্যাক্টিভিটিস বলতে আমাদের কিন্তু একটা বড় গ্যাপ। জানুয়ারির উইন্ডো নেই, সেই মার্চের সিঙ্গাপুরের সঙ্গে তাও অ্যাওয়ে ম্যাচ। এর মধ্যে বাংলাদেশের নেক্সট যে সাধারণত জুন জুলাই যে উইন্ডোটাতে অনেকে খেলে, সেই উইন্ডোতে কিন্তু এবার ব্লকড, কারণ সেই উইন্ডোটা ফিফা ওয়ার্ল্ড কাপ। সারা পৃথিবী 2 মাস ব্যাপী ফিফার এই বিশ্বকাপ জ্বরে আক্রান্ত থাকবে। তো ওই সময়ে কোনো বাংলাদেশের কোনো ম্যাচ বা কোনো খেলা টেলা নেই। একবারে বাংলাদেশ সেই সেপ্টেম্বর, এখন থেকে প্রায় 1 বছর পরে একটা উইন্ডো ফাঁকা পাবে বাংলাদেশ। সেই সেপ্টেম্বরে, তাও ধারণা করা হচ্ছে সাপের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করা হচ্ছে, যদি সাপ ফুটবল দিয়ে বাংলাদেশ নেক্সট উইন্ডোটা শুরু করতে পারে। তো বাংলাদেশে এখন যে একটা ফুটবলের একটা কি আমেজ, কি একটা উন্মাদনা, কি একটা উৎসব তৈরি হয়েছিল, মানুষ হামজাদের খেলা দেখে যে মুগ্ধ হয়েছিল, আবার অপেক্ষাটা অনেক দীর্ঘ হচ্ছে। একটা গ্যাপ, একটা অধীর অপেক্ষা থাকবে আবার। এর মাঝে নিশ্চয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চয়ই একটা ভালো কোচ খুঁজে পাবে। আর আরেকটা কাজ করবে বাফুফে, ঘাস লাগাবে।
ঘাসটা কোথায় লাগাবে? ন্যাশনাল স্টেডিয়ামে আগামী নভেম্বরে ট্রাই-নেশন একটা এই মাসেই কিছুদিন পরে মেয়েদের একটা ট্রাই-নেশন টুর্নামেন্ট হবে, সিরিজ হবে। টুর্নামেন্টের পরে বাফুফে একটা সময় পাবে যখন ন্যাশনাল স্টেডিয়ামে তারা পুরো ঘাস তুলে ফেলবে। এখন যে ঘাসটা আছে এটা খুব একটা ফুটবল ফ্রেন্ডলি নয়। নানা ধরনের ঘাস লাগানো হয়েছে। আমি নিজেও খেলা কভার করতে গিয়ে দেখলাম অনেক জায়গায় ঘাস মরেও গেছে। তারা বারমুডা ঘাস লাগিয়ে একদম পুরো ফুটবলের একটা আদর্শ পিচ তৈরি করতে চায় বাফুফে। এই গ্যাপেই সেই কাজটা তারা করবে। ঘাস লাগাক, খুব ভালো কথা। কিন্তু ভালো একটা কোচও বাফুফে যেন খুঁজে পায়।